নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকের এই বিশেষ এপিসোডটা নিয়ে আসতে হলো এই কারণে যে আজকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইডি ভার্সাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটি সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছিল এবং যে মামলাটির হিয়ারিং হওয়ার কথা ছিল গত 14, 15 এবং 16 তারিখে, সেই মামলাটি আজকে লিস্টিং হয়েছে সুপ্রিম কোর্টে এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তার ডিভিশন বেঞ্চে এবং এনভি আঞ্জারি তার ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 15-এ মামলাটির লিস্টিং নাম্বার হচ্ছে 20। সেই লিস্টিং এবং সেই মামলাটি মানে হিয়ারিং সবেমাত্র শুরু হবে। এরকম পরিস্থিতিতে আপনাদের সামনে এই এপিসোডটা জরুরি ভিত্তিতে নিয়ে আসলাম এই কারণে যে অনেক দর্শকই আবেদন জানিয়েছেন যে ইলেকশন কমিশনের যে কমপ্লেইন নাম্বার, সেই নাম্বারটি যেন আমরা জানাই। সকলের সুবিধার্থে আমরা সেই নাম্বারটি এই এপিসোডে আপনাদেরকে জানাবো আবার, এবং আমরা এক্সপেক্ট করব যে আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আমরা চাই রাজ্যে একটি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন এবং অবাধ নির্বাচন, যেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু এই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে আত্মরক্ষা, নিজেকে রক্ষা করবার অধিকারও কিন্তু মৌলিক অধিকার, ভারতের মৌলিক অধিকার এবং সংবিধানের আর্টিকেল 21 এটাতে আত্মরক্ষা কিন্তু মানুষের মৌলিক অধিকার। আমি যদি কারোর থেকে আঘাতপ্রাপ্ত হই তাহলে আমারও কিন্তু আত্মরক্ষার অধিকার আছে। সেই এপিসোডটা সামনের এপিসোডে নিয়ে আসবো। আপনাদের অনুরোধ থাকছে মানুষের ভাষায় নজর রাখবেন আপনারা, যে সেই সামনের খুব গুরুত্বপূর্ণ সেই এপিসোডটা এই মুহূর্তে আরো বেশি গুরুত্বপূর্ণ, যেখানে কিনা যে বিরোধী দলগুলির ওপরে রাজ্যের যে বিদায়ী শাসক দল যে ধরনের আক্রমণের কথা শোনা যাচ্ছে, নির্বাচন প্রচারের থেকে শুরু করে যে সমস্ত বিজেপি হোক বা অন্যান্য বিরোধী দল হোক, তাদের যে প্রচার কর্মসূচি বা তাদের যে সমর্থকদের বাড়ির ওপরে যে ধরনের হামলা, ভোট পূর্ববর্তী, ভোট এবং ভোট পরবর্তীতে যে ধরনের হিংসার ঘটনা আমরা অতীতে দেখেছি, সেটাও সুপ্রিম কোর্টে উঠেছে। এবং যখন এসআইআর মামলা, সেই মামলাতে সেই ঘটনা সেটি মেনশন হয়েছিল। কিন্তু এখানে আমরা আপনাদেরকে জানাতে চাইছি যে এই রাজ্যে কি খুব বড় ধরনের কোনো ঘটনা আগামীতে ঘটতে চলেছে, সেটা তো আমরা সুপ্রিম কোর্টের ওপরে নজর রাখছি। আপনাদের জানাই যে আপনারা এই এপিসোডগুলোকে একটুখানি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের মতামত পাঠান। আপনাদের মতামত পাঠাচ্ছেন এই সূত্রে আপনাদেরকে এটাও জানাচ্ছি যে আমরা নিজেরা কিন্তু চ্যানেলের পক্ষ থেকে কিছু আমরা তুলে ধরতে পারি আপনাদের ঘটনাকে, কিন্তু কমপ্লেন কিন্তু একজন ইন্ডিভিজুয়াল যার উপরে যে জিনিসটি ঘটে তাকেই সেই কমপ্লেনটিকে করতে হয়, এবং সেটি আপনারা যাতে করতে পারেন তার জন্য সেই নাম্বারটি আপনাদেরকে মুখে বলছি। আপনারা স্ক্রিনের ওপর সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন, ইলেকশন কমিশনের নাম্বার 1800-345-008। আবার বলছি 1800-345-008। বাংলায় বলছি 1800-345-00008। এটা গেল কমপ্লেন নাম্বার, যে নাম্বারে ইলেকশন কমিশনের সিইও মনোজ আগরওয়াল তিনি নিজে জানিয়েছেন যে এই নাম্বারে যদি ফোন করে কেউ কমপ্লেন জানায় তার জন্য তারা উপযুক্ত ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়ার ব্যবস্থা রেখেছেন। প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা ইলেকশন কমিশনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে, যেমন সাধারণ মানুষকেও সাহস রাখতে হবে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য। এই সূত্রে যদি কোনো রকম কমপ্লেন কেউ লিখে জানাতে চায়, তার জন্য ইলেকশন কমিশন একটা মেল আইডি প্রকাশ করেছে, যেটাও আপনাদের স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন। সেই দিয়ে দিচ্ছি, সেই মেল আইডিটা আপনারা একটু লিখে নিন। সেটা আমরা এর আগের এপিসোডেও দিয়েছিলাম কমেন্ট বক্সে, অনেকেই সেটা পাননি, তার জন্য এই এপিসোডটা বিশেষভাবে বলছি যে সেই মেল আইডিটা হচ্ছে ইংরাজিতে, সব কিন্তু ছোট হাতের অক্ষরে লিখবেন। যারা জানেন না, অনেকে মেল করতে পারেন না, তাদের জন্য বলছি সবই কিন্তু ছোট হাতের অক্ষরে লিখবেন। সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোলস wb@gmail.com। এটা আপনাদের স্ক্রিনের ওপরে লেখা রয়েছে, wb freeandfairpolls@gmail.com। ঠিক স্ক্রিনের ওপরে যেভাবে লেখা আছে আপনারা ঠিক সেইভাবে ওটাকে টুকে নিন নিজেদের ইয়েতে, খাতায় হোক বা ফোনের মধ্যে হোক। কারণ আগামীকাল ভোট, আর আজকে ইডি এবং আইপ্যাক কেসের সেই মহা গুরুত্বপূর্ণ কেসের হিয়ারিং,
যে হিয়ারিংটাতে স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক দপ্তরের যে কর্ণধার তার প্রতীক জৈন তার বাড়িতে রেড হচ্ছিল, আপনারা সকলেই জানেন। সেখানে ঢুকে যান, ঢুকে গিয়ে সবুজ ফাইল, ল্যাপটপ এবং ফোন এইগুলো নিয়ে বেরিয়ে আসেন। তৎপরবর্তীতে তিনি সল্টলেকে আইপ্যাকের যে মুখ্য কার্যালয় সেখানে যান, সেখানে ইডি রেড করছিল এবং সেখান থেকেও প্রচুর পরিমাণে ফাইল সেগুলো বার করে নিয়ে এসে একটি নাম্বার না জানা গাড়িতে, সেটা আমাদের কাছে জানা নেই সেই নাম্বার না জানা গাড়িতে সেগুলোকে ভর্তি করেন এবং করে নিয়ে চলে যান। কিন্তু সেখানে তার সাথে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব, তৎকালীন ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে ফুল টিম আরো অনেকে তাকে সেই জায়গায় উপস্থিত ছিলেন। ইডি পরবর্তীকালে যে সুপ্রিম কোর্টে যে মামলাটি দায়ের করে সেখানে তারা যে অভিযোগ জানায় সেখানে কিন্তু রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। তার মধ্যে রয়েছে ডাকাতির অভিযোগ, ছিনতাইয়ের অভিযোগ, তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ, সবই কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং এই সমস্ত মানুষজন যারা ওই ইডির রেডকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে রয়েছে। তেমনি পাশাপাশি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে আইপ্যাক হচ্ছে তাদের পার্টি অফিস, তাদের পার্টির মুখ্য একটা কার্যালয়ের মধ্যে পড়ে, যেখানে তাদের দলের ভোটের আগে তাদের দলের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি পরিকল্পনা সেগুলো রাখা ছিল, সেইগুলো ইডি নাকি চুরি করে নিতে এসেছিল। কাজে এইরকম যখন সওয়াল জবাব চলছিল সুপ্রিম কোর্টে, তার পরবর্তীতে ইডি তার মধ্যে আরো সংযোজন, অভিযোগের আরো সংযোজন সেখানে জমা করেন, যেটা অনেক বড়। এবং আপনারা এটাও জানেন এর মধ্যবর্তী পর্যায়ে মামলাটি যতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, আজকে তার হিয়ারিং, তার মধ্যবর্তী পর্যায়ে কিন্তু ইডি লাগাতার একের পর এক বড় বড় রেড করেছে এবং ওই আইপ্যাক দপ্তরের যে কর্ণধার ডেনিস চ্যান্ডেল তাকে অ্যারেস্ট করেছে ইডি এবং তার কাছ থেকে নতুন কি তথ্য পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে, সেগুলো আজকে আমরা তাকিয়ে থাকবো আদালতের দিকে। পাশাপাশি এটাও জানাই যে এছাড়াও এই যে কয়লা কেলেঙ্কারি মামলা, 7,400 কোটি টাকার যে কয়লা কেলেঙ্কারি মামলা, সেই 7,400 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি মামলাতে কিন্তু বহু তাবর বড় বড় সমস্ত নাম তারা কিন্তু জড়িত। সেই কেসের তদন্তে কিন্তু ইডি শুধুমাত্র কলকাতার অফিসে রেড করেই কিন্তু থেমে থাকেনি, ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জায়গায় আইপ্যাকের সমস্ত দপ্তরগুলো ছিল সব জায়গাতে রেড করেছে এবং তাদের যে আরো একজন কর্ণধার ঋষিরাজ সিং তাকে তলব করেছে, প্রতীক জৈনকে তলব করেছে, এখানকার পশ্চিমবঙ্গে যিনি বহুল পরিচিত একটি নাম আইপ্যাকের, এবং তার ভাই এবং তার স্ত্রীকে পর্যন্ত ইডি তলব করেছে, যারা কিনা দিল্লি হাইকোর্টে তারা আবেদন করে রেখেছেন যে যাতে 30 তারিখে তাদের হিয়ারিং ডাকা হয়। কিন্তু তৎসত্ত্বেও বলছি যে গতকাল ওই তীর্থরাজ সিংকে কিন্তু আবার সমন করেছিল ইডি, কিন্তু তিনি উপস্থিত হননি। এই রকম অবস্থাতে এই সমস্ত কিছু যখন ঘটে চলেছে, ঠিক তার মধ্যে ইলেকশনের প্রচার চলছে, সমস্ত কিছুর মাঝখানে কিন্তু আইপ্যাক হঠাৎ ঘোষণা করে যে পশ্চিমবঙ্গে তাদের দপ্তর বন্ধ করে দিচ্ছে, সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ করে দিচ্ছে আগামী 11ই মে পর্যন্ত। এবং তারা সূত্রের মারফত খবর, এবং সেটা বহুল পরিচিত একটা খবর, যে তারা সমস্ত ধরনের তাদের যে সমস্ত কর্মচারী ছিল তাদের সব কাজকর্ম বন্ধ রাখতে বলেছে। তৎসত্ত্বেও যেটা জানা যাচ্ছে যে তাদের যে সমস্ত কর্মসূচি তলায় তলায় সমস্ত রকম তারা চালু রেখেছে এবং ভোট চুরির যত রকমের যা পরিকল্পনা তারা সব রকম রেডি রেখে প্রস্তুত থাকছে। কিন্তু এবারে তফাৎটা হচ্ছে এই যে প্রতিরোধ, মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী যারা ভোটে যাচ্ছে তারা সেই ভোট লুট, কিন্তু পোস্টাল ব্যালট লুট সমস্ত কিছু রুখে দিচ্ছে, যার ফলত তাদের সেই সমস্ত যে পরিকল্পনাগুলো সেগুলো খুব একটা সফল হচ্ছে না। এখানে মানুষের প্রতিরোধ, মানুষের ইচ্ছা, মানুষের ভোটদানের যে গণতান্ত্রিক মূল্যবোধের যে জায়গাটা নিজের অন্তরের, সেইটাকে প্রয়োগ করবার জন্য কিন্তু সেটা এগিয়ে আসতে হবে মানুষকে। পাশাপাশি নিজের আত্মরক্ষার জায়গাটাকেও কিন্তু প্রস্তুত রাখতে হবে এবং সেই জন্যই এই ফোন নাম্বারগুলো দিলাম। এই সাথে আপনাদেরকে এটাও বলে রাখি যে শুধুমাত্র এই নাম্বার না, আপনারা নিজেদের থানা, কাছাকাছি যে থানা, সেই ফোন নাম্বার, আপনাদের ইলেকশন কমিশন যেখানটা ইলেকশন হবে সেখানকার একটা সেক্টর অফিস হয়, সেই সেক্টর অফিসের ফোন নাম্বার আপনারা এই যে আপনাদের গ্রামে মহল্লায় যদি সিআরপিএফ বা সিএপিএফ বা কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে তাদের কাছ থেকে তাদের নাম্বারটা একটু চেয়ে নিন। পরিবর্তনকামী অসহায় মানুষজন যারা কিনা লড়াই করতে পারে, মানে মানুষের সাথে এইরকম আক্রমণ হলে লড়াই করে উঠতে যুঝতে পারেন না, তারা এই নাম্বারগুলোকে নিজেদের নোটবুকে বা নিজেদের একটা বাড়ির কোথাও বড় একটা দেওয়ালে সেটা লিখে রাখুন, যাতে হঠাৎ করে কোনো প্রয়োজন হলে সেই নাম্বারে আপনারা ফোন করে সেটা জানাতে পারেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেরা যখন ঘোরাফেরা করছেন নিজেদের পকেটে একটা ছোট কাগজের মধ্যে এই নাম্বারগুলোকে লিখে রাখুন, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে যাতে আপনারা সেই যোগাযোগ করতে পারেন। আমরা আজকে এই মামলাটার দিকে নজর রাখবো, যেখানে কিনা গতদিনই
এই ডেরেক ওব্রায়েন সন্দেহ প্রকাশ করেছেন যে আগামী 150 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ। এবং সূত্রের মারফত যেটা খবর যে এনআইএ, ইডি এবং ইলেকশন কমিশন, সিবিআই এরা কিন্তু সমস্ত দিক থেকে প্রস্তুত আছে। পাশাপাশি এটা জানিয়ে রাখি যে প্রিভেন্টিভ অ্যারেস্ট, সেই অ্যারেস্টে কিন্তু আমরা গতকাল দেখিয়েছিলাম 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট, মানে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, সেই পরোয়ানা কিন্তু কার্যকর করবার জন্য ইলেকশন কমিশন উঠে পড়ে লেগেছে এবং সমস্ত ধরনের এই ধরনের সমাজবিরোধী এবং ক্রিমিনালদের প্রিভেন্টিভ অ্যারেস্টে বা যাদের কিনা যারা গন্ডগোল পাকাতে পারেন বলে মনে হচ্ছে তাদেরকে তারা জেলে বন্দি করতে বদ্ধপরিকর ইলেকশনের আগে। এই এপিসোডটা খুব বিশেষ এপিসোড ছিল। আপনারা এই এপিসোডটাকে একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষের হাতে এই ইনফরমেশনগুলো একটু পৌঁছে যায়। এটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকলো। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক করুন, আপনাদের মতামত জানান, সেই মতামতগুলো আমরা এখানে তুলে ধরতে পারবো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।